এক সপ্তাহের লম্বা ছুটি থেকে থানায় ফিরেই একটা ইন্টারেস্টিং কেস হাতে পেল জয়ন্ত। কোঁকড়ানো চুল, একটু শর্ট হাইটের মেয়েটি তারই অপেক্ষায় বসেছিল। মুখে চোখে বেশ একটা জৌলুস আছে, যা দুবার ঘুরে দেখতে বাধ্য করে। জয়ন্তকে ঢুকতে দেখে মেয়েটি উঠে দাঁড়ালো। আপনি কি ওসি জয়ন্ত বিশ্বাস? হ্যাঁ, বলুন কি ব্যাপার? জয়ন্ত চেয়ার টেনে বসলো নিজের জায়গায়। দেখুন, আমি কাছাকাছি অঞ্চলেই থাকি। আপনি তো ছিলেন না গতকাল বা পরশু। আমি দুদিন এসে ফিরে গেছি। এখানে একটা ঘটনা ঘটেছে গত সপ্তাহে, শুনেছেন কিনা জানি না। একটা অ্যাক্সিডেন্টের ঘটনা। গার্গী সাহা, মিলন মেলার কেস। মেয়েটি চেয়ারে বসতে বসতে বলল, ও, আপনি জানেন তাহলে? হ্যাঁ, ওভার দ্য ফোন শুনেছি। আপনি কি বলতে এসেছেন সেটা বলুন। এই বলে জয়ন্ত একজন পিয়নকে ডেকে মিলন মেলার ফাইলটা আনতে বলল। এই কে আছো? এই মিলন মেলার যে ফাইলটা আছে একটু নিয়ে আসো তো। তারপর আগন্তুককে জিজ্ঞেস করলো, কি নাম আপনার? আমার নাম, দেখুন, আমি যেটা বলতে এসেছি তার সাথে হয়তো আমার নামের খুব একটা সম্পর্ক নেই। মানে আমার নাম বলতে কোনো অসুবিধা নেই, দরকার হলে বলবো। আমি একটা তথ্য আপনাকে দিতে এসেছি। জয়ন্ত আগন্তুককে একবার ভালো করে দেখে নিল, তারপর বলল, কি তথ্য? আমি মানে গার্গী আর আমি ভালো বন্ধু ছিলাম আসলে। ফেসবুক থেকে আমাদের পরিচয়, তারপর খুব তাড়াতাড়ি ঘনিষ্ঠ হয়ে উঠেছিলাম আমরা। মাঝে মাঝে একসাথে সিনেমায় বা শপিং এ যেতাম দুজন মিলে। গার্গীর বাড়িতে কেউ জানতো না এই ব্যাপারে। ওর বাবা মা খুব রক্ষণশীল ধাঁচের, তো ঘুরতে গেলে বাড়িতে টিউশনের নাম করে বেরোতো গার্গী। সেই দিনও ওরকমই বেরিয়েছিল। জয়ন্ত আজ করল যে ব্যাপারটা বেশ কৌতূহলজনক হয়ে উঠেছে। সে সোজা হয়ে বসল। আগন্তুক বলল, ঘটনার দিন গার্গী আমাকে বেশ কিছু ছবি পাঠিয়েছিল, মেলার ছবি। মিলন মেলায় একাই গিয়েছিল। আমার যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে অফিসে আটকে পড়ি। তো ও বাড়ি ফিরে না গিয়ে একাই যায় মেলায়। ওখানে বেশ কিছু ছবি তুলেছিল মেলার, আমাকে সেগুলো পাঠিয়েছিল। তারপর ওর ফোন থেকে ছবিগুলো ডিলিট করে দেয় বাড়ির ভয়। বাড়িতে জানতো না যে মেলায় যাবে, জানতে পড়তে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই ওর ফোন চেক করেছেন এবং কিছু পাননি, তাই আমি এই মেলার ছবিগুলো আপনাকে দেখাবার জন্য নিয়ে এসেছি। আপনার নাম শুনেছি অনেক। মেয়েটি তার ফোন থেকে কিছু ছবি বার করে জয়ন্তর সামনে রাখলো ফোনটা। তারপর বলতে থাকলো, সবাই এটাকে অ্যাক্সিডেন্টের মৃত্যু বলেই ধরেছে। আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু পরে ভালো করে এই ছবিগুলোতে দেখতে দেখতে আমি একটা জিনিস খেয়াল করলাম। দেখুন, বেশ কয়েকটা ছবিতে একটা গ্রিন কালারের টি শার্ট পরা ছেলেকে দেখা যাচ্ছে অনেক। মুখ তো বোঝা যাচ্ছে না ভালো, কয়েকটাতে মাথাও কাটা গেছে, কিন্তু ভালো করে দেখলে বোঝা যাবে যে সে একই ব্যক্তি আর সোজা একই দিকে তাকিয়ে রয়েছে সবসময়। জয়ন্ত ফোনটা নিয়ে ছবিগুলো দেখল। কথাটা ভুল নয়, এই ছবিগুলো সত্যি এই কেসটাকে অন্যদিকে নিয়ে যেতে পারে। ইন্সপেক্টর বক্সি তো এটাকে অ্যাক্সিডেন্টের কেস বলে ধরে নিয়ে কবেই ক্লোজ করে দিয়েছে। আগন্তুক মেয়েটি বলল, কেউ মনে হয় ওকে ফলো করছিল। গার্গী বুঝতে পারেনি নিশ্চয়ই, না হলে আমাকে বলতো তখনই। ফলো করছিল মানে নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য ছিল তার। এসব ভেবেই আমার মনে হলো যে এটা হয়তো শুধু অ্যাক্সিডেন্টের ঘটনা না হতে পারে, কিছু রহস্য থাকলেও থাকতে পারে। জয়ন্ত তার পেশাগত দক্ষতায় মাথা নেড়ে বলল, আমি বুঝতে পারছি আপনার ঘনিষ্ঠ বন্ধুর জন্য আপনি খুবই উদ্বিগ্ন। নানা রকম কষ্ট কল্পনা আপনার মনে ঘুরছে হয়তো। কিন্তু মেলায় বহু লোক আসে, আর সেখানে ফটো তুললে অনেকেই সেই ফটোতে চলে আসতে পারে। তার মধ্যে একজনকে বিশেষভাবে সন্দেহ করা ব্যাপারটা যুক্তির দিক থেকে খুব ধারালো কি? মেলায় মানুষে আনন্দ করতে যে যার নিজের মতো করে এভাবে ছায়া একটা মেয়ের দিকে তাকিয়ে থাকে না সবসময়। 11টা ছবির মধ্যে 6খানাতেই আমরা দেখতে পাচ্ছি সেই ব্যক্তি উপস্থিত। হয়তো এটা স্বাভাবিক, হয়তো নয়, কিন্তু একটু বাঁচিয়ে দেখতে ক্ষতি কি? জয়ন্ত এবার জিজ্ঞেস করলো,
আপনার আত্মপরিচয় দিতে না চাওয়ার কি কারণ আছে সেটা জানতে পারি কি? কিছুই না। দেখুন, গার্গীর বাবা মা আমার সম্পর্কে কিছুই জানতেন না। এখন গার্গীর এভাবে মৃত্যুর পর যদি তারা আমার সম্পর্কে জানতে পারেন, প্রথমত তাদের চোখে গার্গী হয়তো খুব ছোট হয়ে যাবে, বাড়িতে গোপন করে এভাবে বিভিন্ন জায়গায় যেত। তাছাড়াও তারা আমাকেও সন্দেহ করতে পারেন, ভাববেন আমি হয়তো কোনোভাবে যুক্ত। তাদের আমি দোষ দিতে পারি না, কত কিছুই তো ঘটছে সমাজের চারিদিকে, সেখানে তারা আমাকে কিভাবেই বা বিশ্বাস করবেন? সব মিলিয়ে ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম কিছুরই হয়ে যাবে। আমিও তো একজন মেয়ে, তারা আমার ব্যাপারে খোঁজ খবর নিতে থাকলে আমার বাড়িতেও সমস্যা সৃষ্টি হবে। আমি শুধু চাই যদি গার্গীর মৃত্যুর জন্য কেউ দায়ী থাকে তো সে চিহ্নিত হোক এবং শাস্তি পাক। আপনি চাকরি করেন তাই না? তা কোথায় জব আপনার? জয়ন্ত জিজ্ঞেস করলো। আমি গ্রাজুয়েশনের সাথে সাথে রিসেপশনিস্টের জব করছি একটা ফার্মে, কিছুদিন হলো। ধর্মতলার কাছে ওদের অফিস। জয়ন্ত মেয়েটিকে অভয় দিয়ে বলল, ঠিক আছে, আপনার পরিচয় গোপন রাখা আমার দায়িত্ব রইল। চিন্তা করবেন না, আমি দেখে নিচ্ছি। আপনার সামনে আমার নাম্বার লেখা আছে, দেখুন। আপনি ছবিগুলো এই নাম্বারে পাঠিয়ে দিন ততক্ষণে। মেয়েটিকে বসিয়ে রেখে কেস ফাইলটা খুলল জয়ন্ত। সে যখন ছুটিতে গিয়েছিল, রঘুনাথ বক্সী অস্থায়ীভাবে তার জায়গায় ছিলেন। ফাইলে তারই হস্তাক্ষর। গত বুধবারের ঘটনা। নাম গার্গী সাহা, বয়স 22, 5 ফুট 2 ইঞ্চি হাইট, বাবা মায়ের একমাত্র সন্তান। নাগরদোলা থেকে পড়ে মৃত্যু। উঁচু ইলেকট্রিক নাগরদোলা বা হুইল বলা হয় যাকে। পুলিশ রিপোর্ট বলছে মিতার বাবার তরফ থেকে থানায় ডায়েরি করা হয়েছে। মৃত্যু ঘটেছে বিকেল 4টে থেকে 4:30-এর মধ্যে। মুখ চোখ সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে, থেতলে গেছে। সেই ছবি সাঁটানো আছে ফাইলে। পুলিশি অ্যাকশন বলতে ওই মেলা প্রাঙ্গণের সব নাগরদোলা বন্ধ করে দেওয়া হয়েছে। যে ইলেকট্রিক নাগরদোলা থেকে পড়ে গার্গী সাহার মৃত্যু হয়েছে সেই নাগরদোলার মালিক পলাতক। নাম সত্যরঞ্জন সাউ, বয়স আন্দাজ 50 থেকে 55। নাগরদোলা কোথাও ভাঙেনি বা কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়নি। তবে যে সিট থেকে পড়ে মৃত্যু হয়েছে গার্গীর, তার সেফটি লকটা খোলা ছিল। কিভাবে খুলল সেটা বোঝা যায়নি যদিও। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী মস্তিষ্কে তীব্র আঘাত লাগার জন্য মৃত্যু ঘটেছে। কোনো উঁচু জায়গা থেকে পড়লে যা হতে পারে, এগুলো সবই জানা ছিল জয়ন্তর। থানা থেকে ফোনে বিস্তারিত খবর দেওয়া হয়েছিল। ইন্সপেক্টর বক্সী তার সাথে আলোচনাও করেছিলেন যখন জয়ন্ত ছুটিতে ছিল গত সপ্তাহে। তবু ফাইলটা খুলে নাড়াচাড়া করছিল সে। একবার মেয়েটির দিকে তাকিয়ে প্রশ্ন করল সে, কোনো বয়ফ্রেন্ড বা ওরকম কোনো রিলেশন কি ছিল গার্গীর? দেখুন, আমি তো সেরকম জানি না, যদিও মেয়েরা এ ব্যাপারে খুব অন্তর্মুখীন হয়, তবু কিছু থাকলে আমাকে অন্তত বলতো। না, সেরকম কোনো রিলেশন ছিল না ও। তাহলে আপনি যে বলছেন এটা অ্যাক্সিডেন্ট নাও হতে পারে, হয়তো ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। তার তো কোনো মোটিভ পাওয়া যাচ্ছে না, কেউ কেন এরকম করবে? মেয়েটি একটু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ছিল একজন, ঠিক কোনো সম্পর্ক নয়, ওদের পাড়ারই ছেলে। গার্গীর থেকে বয়সে বেশ বড়। গার্গীর সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করেছিল একবার পুজোর সময়। বেশ ঝামেলা হয়েছিল সেবার, আর ছেলেটাকে খুব অপমান করেছিল গার্গী, কিন্তু পরে ছেলেটা বাড়িতে এসে ক্ষমা চেয়ে নেয়। ব্যাপারটা 2 বারের মধ্যে মিটমাটো হয়ে গিয়েছিল, তবে পুরনো রাগ থেকে থাকতেই পারে। আপনি বলছেন সেই ছেলেটাই এই মেলায় গিয়েছিল আর গার্গীকে ইলেকট্রিক নাগরদোলা থেকে সেই ধাক্কা মেরে ফেলে দেয়? কোনো সাক্ষ্য প্রমাণ কিন্তু কিচ্ছু নেই। রিপোর্টে আমি যা দেখছি, প্রত্যক্ষদর্শীদের বয়ান মতো মেয়েটি নাগরদোলার সিটে একাই ছিল, তার সাথে কেউ ছিল না। আগন্তুক মেয়েটি একটু মৃদু হেসে বলল, ভেবে দেখুন, একটা বিশাল উঁচু নাগরদোলনা খুব জোরে ঘুরছে, সেখান থেকে কেউ ছিটকে পড়লে লোকে তো তার দিকেই দেখবে আতঙ্কে। কোথা থেকে পড়লো, কিভাবে পড়লো, কে নজর করে দেখছে? অধিকাংশই তো দেখতে পাবে পড়ার পরে। সঙ্গে কেউ ছিল কি না এটা সম্পূর্ণ নির্ভর করছে কেউ নিজে থেকে এগিয়ে এলো কিনা সঙ্গী হিসেবে। কেউ আসেনি তার মানে কেউ ছিল না, এভাবে ভাবে মানুষ, তাই না? জয়ন্ত ভেবে দেখল কথাটা ঠিক। পুলিশ খুব উপর রিপোর্ট তৈরি করেছে, তলিয়ে না ভেবে। সে ডায়েরি থেকে মিতার বাবার নাম্বার নিয়ে সেখানে একটা ফোন করল।
হ্যালো, আমি জয়ন্ত বিশ্বাস, কন্যাগর থানা থেকে বলছি। ওপাশে যিনি ফোন ধরেছিলেন তিনি চুপ করে রইলেন। জয়ন্ত আবার বলল, দেখুন, আপনাদের মানসিক অবস্থা এই মুহূর্তে স্বাভাবিক নয় জেনেও কেসের তদন্তের স্বার্থে আপনাকে একটা প্রশ্ন করতে বাধ্য হচ্ছি। এবারে ফোনের অন্য প্রান্ত থেকে একটা ভেঙে পড়া কণ্ঠস্বর এলো। বলুন, কি জানতে চান? আমরা নিজেরাও তো অনেক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি। কোথায় আমাদের ভুল ছিল? কিসের অভাব রেখেছিলাম আমরা? জয়ন্ত একটু চুপ করে থেকে বলল, দেখুন, আমি জানতে পারলাম আপনার পাড়ার কোনো একটা ছেলের সাথে আপনাদের মেয়েকে জড়িয়ে কিছু সমস্যা হয়েছিল। হ্যাঁ, সে তো অনেক পুরনো কথা, সেসব মিটমাট হয়ে যায় তারপর। হ্যাঁ, জানি সেটা। তো কি নাম ছিল সেই ছেলেটার? ভিক্টর বলে ডাকি আমরা পাড়ায়। খুব সুবিধের নয় সে, কিন্তু কেন বলুন তো? ঠিক আছে, আমি পরে আপনার সাথে যোগাযোগ করছি। ফোনটা রেখে দিল জয়ন্ত। তারপর আগন্তুককে বলল, ঘটনাটা তো ঠিকই বলেছেন, বোঝা গেল। ধরে নেওয়া যাক এই ছেলেটাই আপনার বন্ধু, মানে গার্গীকে মেলায় ফলো করছিল, তারপর তার সাথে ইলেকট্রিক নাগরদোলনায় চড়ে। কিন্তু ব্যাপারটা খুব অবাস্তব আর কাল্পনিক হয়ে যাচ্ছে নাকি? প্রশ্ন হচ্ছে, ছেলেটার সঙ্গে যখন গার্গীর একটা ঝামেলা হয়েছিল কোনো এক সময়, তো তার সাথে নাগরদোলায় কেন চড়বে সে? ছেলেটা অনুরোধ করলেই বা কেন চড়বে সে? এটা ভীষণ অদ্ভুত নয় কি? কোনো মানুষ কি মুখোশ পরে আসে সবসময় কি সেটা বোঝা যায়? হয়তো গার্গী বিশ্বাস করেছিল যে ছেলেটা সত্যি অনুতপ্ত। হয়তো বাড়িতে মিথ্যে বলে মেলায় যাওয়ার কারণে একটু ভীতু ছিল সে, সবার সামনে একটা সিক্রেট করতে চায়নি। হতে পারে, কিন্তু ব্যাপারটা আমার সেফ আজগুবি আর আপনার মনের অহেতুক সন্দেহ বলেই মনে হচ্ছে। আগন্তুক মেয়েটি তখন জয়ন্তর চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলল, ছেলেটা অনুরোধ করলেও গার্গী না হয় তার সাথে নাগরদোলনা চড়তে যাবে না, কিন্তু ধরুন যদি উল্টোটাই হয়ে থাকে? নড়ে চড়ে বসলো জয়ন্ত। আপনি কি বলছেন? গার্গী নিজে ছেলেটাকে নাগরদোলনায় চড়বার জন্য প্রস্তাব দিয়েছিল? কেন? পুরনো রাগ তো উভয় দিকে থাকতে পারে, তাই না? হয়তো প্রতিহিংসা নিতে চেয়েছিল গার্গী। কিন্তু আপনি তো বললেন যে ছেলেটা ক্ষমা চেয়ে নিয়েছিল আর সেসব মিটমাটও হয়ে গিয়েছিল। মিটমাট তো হয়ে গেছিল, কিন্তু আমাদের সমাজে একটা ছেলের সাথে একটা মেয়ে কোনোভাবে জড়িয়ে পড়লে তার মিটমাট বা মীমাংসা আসলে কার পক্ষে যায়? কাকে সেই ইতিহাস সর্বক্ষণ বয়ে নিয়ে চলতে হয়? আপনি নিশ্চয়ই জানেন, অথবা কে জানে, হয়তো আপনি সত্যিই জানেন না, আপনি বুঝবেন না। একমাত্র টিউশন যাওয়া ছাড়া গার্গীর বাইরে বেরোনো, ঘুরতে যাওয়া সব বন্ধ হয়ে গেছিল তারপর থেকে। গার্গী হয়তো চেয়েছিল তার এই গ্লানিকর ইতিহাসের জন্য যে দায়ী তার উচিত শাস্তি হোক, তাই না করতুল্লার প্ল্যান। দাঁড়ান দাঁড়ান, আপনি তো কাহিনীর পর কাহিনী ভেবে যাচ্ছেন। এটা কি বলিউডের স্ক্রিপ্ট লিখছেন নাকি? আশ্চর্য! আপনি বলছেন যে গার্গী নিজেই ছেলেটাকে নিয়ে নাগরদোলনায় উঠেছিল, তার মানে ছেলেটাকে মেলায় দেখে গার্গী তার ওপর প্রতিশোধ নেওয়ার ফন্দি আঁটে এবং তার সাথে নাগরদোলনায় চড়ে, কিন্তু ধাক্কাধাক্কির সময় সে নিজেই পড়ে যায় বা ছেলেটি তাকে ধাক্কা মারে, তাই তো? মেয়েটি কিছু বলে না, তার মুখ দেখে বোঝা যায় এটাই সে বলতে চেয়েছে। জয়ন্ত কি বলবে বুঝে উঠতে পারে না। মাথার চুলে আঙুল চালিয়ে একটু ভেবে শেষে বলল, দেখুন, সবটাই তো সম্ভাবনার ব্যাপার। মানছি আপনি যেরকম বলছেন সেরকমই হয়ে থাকতে পারে, কিন্তু অন্য কিছুও তো হয়ে থাকতে পারে। না, এটাই হয়েছে, আমি আপনাকে জোর দিয়ে বলতে পারি। আমি বুঝে উঠতে পারছি না আপনি আপনার বন্ধুর পক্ষে বলছেন নাকি তার বিপক্ষে। খুন তার মানে আপনার বন্ধুই করতে চেয়েছিল, কিন্তু সে নিজেই শেষে খুন হয়ে যায়। মেয়েটি একটু মৃদু হাসে। গার্গী যা চেয়েছিল তা শেষ অবধি করতে পারল না। দেখুন, গার্গী তার ভুলের শাস্তি তো পেয়েছে, চরম শাস্তি সে পেয়েছে। কিন্তু বলুন তো, ছেলেটার কোনো শাস্তি কি হবে না? গার্গীর মতো একটা মেয়েকে এই জায়গায় নিয়ে আসার জন্য যার কুকর্ম, তার জন্য কোনো সাজাই কি নেই আপনাদের আইনের বইতে? জয়ন্ত বলল, আমরা আইনের রক্ষক মাত্র, আইনের বিচার আদালত করবে, সেটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। আমি আমার দিক থেকে এই কেস রিওপেন করে আবার ইনভেস্টিগেশন শুরু করছি। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি যতটা সম্ভব চেষ্টা করব যাতে দোষী ঠিকই শাস্তি পায়।
আপনি ছবিগুলো পাঠিয়ে দিয়েছেন দেখছি, ভেরি গুড। আবার দরকার পড়লে তাহলে এই নাম্বারেই আমি কল করে নেব আপনাকে। নিশ্চয়ই নিশ্চয়ই, অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে আমি চলি। হ্যাঁ, আসুন। জয়ন্ত কেস ফাইলটা নিয়ে বসে দেখতে দেখতে ভাবছিল কি সব আজগুবি কাহিনী শুনিয়ে গেল মেয়েটা। ঘটনাগুলো যেভাবে ব্যাখ্যা করলো সেটা ঠিক হতেই পারে, কিন্তু ভাবনাগুলো যেন বড্ড বেশি সাজানো সাজানো। দুয়ে দুয়ে মিলে যাচ্ছে ঠিকই, কিন্তু মেয়েটা এত জোরের সাথে সবকিছু বলছিল যেন মনে হচ্ছিল সে নিজে দেখেছে সবটা। সত্যি কি সে দেখেছে? উঠে বসলো জয়ন্ত। সেদিনকে মেলায় তারও যাওয়ার কথা ছিল বলছিল মেয়েটা। হয়তো সত্যি গিয়েছিল যা সে গোপন করে গেছে। আর তাহলে কি কোনোভাবে এই ঘটনা বা খুনের সাথে সে যুক্ত থাকতে পারে? নিজের উপর থেকে সন্দেহের তীর অন্যদিকে ঘোরাবার জন্যই হয়তো। কি মনে হতে কনস্টেবল বরুণকে ডাকলো জয়ন্ত। বরুণ, একটু এদিকে আসো তো। এই একটু আগে যে মেয়েটা এসেছিল সে এখানে আরো 2 দিন এসেছে, কাল পরশু। नहीं तो साहब, তুমি শিওর? हाँ, आज पहली बार ही देखा, पहले तो नहीं आया था। বরুণ আমাকে পুছতাছ করছিল এখানে ওসি নাম কি। আমি বললাম যে রঘুনাথ বসছি অস্থায়ীভাবে বদলি হিসাবে এখানে এসেছে, আপনার আজ ছুটি থেকে ফিরে আসার কথা, তো বললো অপেক্ষা করবে, দেখা করে যাবে। বরুণকে চলে যেতে বলে জয়ন্ত কপালে হাত দিয়ে বসে থাকলো কয়েক মুহূর্ত। আগন্তুক সম্ভবত সবাইকে বোকা বানিয়ে গেছে। মেয়েটির পাঠানো ছবিগুলো আরও একবার ভালো করে দেখতে দেখতে জয়ন্ত থানার ফোন থেকে একটা ফোন করলো মেয়েটির মোবাইলে। রিং হয়ে গেল, কেউ ধরল না। ধরবে না জানা কথা, তবু আরেকবার কল করলো সে। রিং হচ্ছে। কয়েকবার রিং হওয়ার পর অপর প্রান্ত থেকে আওয়াজ এলো, একটা বয়স্ক পুরুষ কণ্ঠ। হ্যালো, আমি কন্যাগর থানা থেকে বলছি, এটা কি আপনার ফোন? হ্যাঁ, আপনি কি জয়ন্ত বিশ্বাস? আপনার সঙ্গে কথা হলো তো একটু আগে, বলুন। ও, একটু হকচকিয়ে গেল জয়ন্ত। আপনি? আমি গার্গীর বাবা বলছি। আপনি আমার মেয়ের মোবাইলে ফোন করেছেন, ওর ঘরে রাখা ছিল ফোনটা, তাই প্রথমবার এসে ধরবার আগেই কেটে গেল। থানার ডায়েরিতে ঠিকানা লেখা ছিল। জিপ নিয়ে সোজা সেখানে হাজির হলো জয়ন্ত। গার্গীর বাবা মা জয়ন্তকে আপ্যায়ন করে বসালেন, বললেন, ওই একটা মেয়ে তো আমাদের সব কিছু ছিল। দেখি মনে হচ্ছিল তারা ভেঙে পড়েছে। খুবই স্বাভাবিক, কিন্তু তার মাথায় হাজার প্রশ্ন ঘুরছে। ভদ্রলোকের উদ্দেশ্যে সে বলল, আপনার মেয়ের মোবাইলটা একটু দেখাতে পারেন? হ্যাঁ, আনছি। গার্গীর মা কথা বলতে পারেন না। একটা অ্যাক্সিডেন্টে তিনি তার কথা বলার ক্ষমতা হারান, কিন্তু তিনি কথা বলতে না পারলেও তার চারিত্রিক বৈশিষ্ট্যই বুঝিয়ে দিচ্ছে তিনি তার মেয়ের মৃত্যুর শোকে কতটা শোকাহত। গার্গীর বাবা মেয়ের ঘর থেকে মোবাইলটা এনে দিল জয়ন্তকে। জয়ন্ত চিনতে পারল হুবহু এই ফোনটাই সে দেখেছে একটু আগে থানাতে। এই কি করে সম্ভব? একটু ভেবে জয়ন্ত বলল, আপনাদের মেয়ে হয়তো অ্যাক্সিডেন্টে মারা যায়নি। কিছু নতুন তথ্য আমাদের হাতে এসেছে, কিন্তু তার আগে আপনার কাছে গার্গীর কোনো ছবি আছে নিশ্চয়ই। একটা ছবি নিয়ে আসুন তো। অ্যাক্সিডেন্ট নয়? গার্গীর বাবা একটু কেঁদে উঠল। গার্গীর মাও চিন্তিত মুখে ডাইনিং এর ফ্রিজের ওপর থেকে একটা ফটো স্ট্যান্ড এনে জয়ন্তর সামনে রাখলেন, তাতে গার্গীর ছবি। জয়ন্ত অবাক হয়ে দেখল তার সন্দেহ মিথ্যে নয়।
এই মেয়েটি তার কাছে এসেছিল একটু আগে। তার 6 বছরের কেরিয়ারে এত অদ্ভুত কেস সে আর দেখেনি। মেয়েটি তার কাহিনী নিজেই শুনিয়ে গেছে। জয়ন্ত বুঝতেও পারেনি তখন। একটু যেন উদাস হয়ে গেল সে। বহুদিন আগে পড়া বাংলা গল্পের একটা লাইন তার মাথায় এলো একটু অন্যভাবে। গার্গী মরিয়া প্রমাণ করিল যে সে এমনি এমনি মরে নাই। ফটোটা স্ট্যান্ড থেকে বার করে হাতে নিয়ে জয়ন্ত বয়স্ক মানুষটিকে বলল, গার্গীর জন্য অনেক কিছু আপনারা করেছেন সারা জীবন। এবার তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ শান্তি যা করতে হয় একটু ভালো করে করিয়ে নেবেন। যাই হোক, এখন চলুন, ভিক্টরকে ধরতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এটা অ্যাক্সিডেন্ট ছিল না। একটা মেলা, কিছু চিহ্ন, কিছু প্রশ্ন, আর একটাই সত্য, গার্গী চলে গেছে, কিন্তু তার আত্মা হার মানেনি। মৃত্যু হয়েও সে সাহস পেয়েছিল নিজের বিচার চাইতে। হয়তো আমরা যারা বেঁচে আছি তাদের থেকেও অনেক বেশি জেগেছিল গার্গীর আত্মা। আজ সে ফিরে গেল, কিন্তু রেখে গেল একটা প্রশ্ন, কতদিন আমরা অন্যায়কে চুপচাপ সহ্য করব? কতদিন সত্যকে আড়ালে রেখে চলব? গার্গী শুধু একটা নাম নয়, একটা প্রতীক। অন্ধকারে দাঁড়িয়ে থাকা সেই কণ্ঠস্বর যেটা শেষ পর্যন্ত আলোকে ডেকে আনে। বন্ধুরা, গল্পটি যদি আপনাদের মন ছুঁয়ে যায়, অবশ্যই লাইক করো, তোমার মতামত কমেন্টে জানাও, আর এমন সাহসী কাহিনী ছড়িয়ে দাও সবার মাঝে। আর হ্যাঁ, এরকম আরও গল্প পেতে গল্পের ঝুড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।